আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছরের তুলনায় ১৫% বেশি কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এবার খাতা দেখায় কোনো ছাড় না দেবার প্রভাব পড়েছে পাশের হারে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল 10 এপ্রিল, ব্যবহারিক সহ, যা শেষ হয় 13ই মে। পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যেই মিলল ফলাফল। বৃহস্পতিবার বেলা 2টায় একযোগে 11টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবছর গড় পাশের হার ৬৮.৪৫%, যা গেল বছর ছিল ৮৩.০৪%, অর্থাৎ কমেছে 15%-এরও বেশি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবছর সবচেয়ে এগিয়ে রাজশাহী বোর্ড, পাশের হার ৭৭.৭৩%, আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ড, হার ৫৬.৩৮%। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে অংশ নিয়েছিলেন ১৯ লাখের বেশি শিক্ষার্থী, যাদের মধ্যে পাশ করেছেন ১৩ লাখের কিছু বেশি। ২০২৪ সালে প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছিলেন ১৬,৭২,০০০। গেল বছরের চেয়ে জিপিএ ৫ কমেছে প্রায় ৪৩,০০০। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিলেন ১,৮২,১২৯ জন, এবার তা কমে দাঁড়িয়েছে ১,৩৯,০৩২ জন। তবে ভালো ফলে এবারও এগিয়ে মেয়েরাই। পুনর্নিরীক্ষণের জন্য একটি সময় রেখেছি, ১১ মাসের ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবছর শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যা যেমন কমেছে, তেমনি বেড়েছে শূন্য শিক্ষার্থী পাশ করা বিদ্যালয়ের সংখ্যাও। ফলাফল গেলবারের চেয়ে খারাপ হওয়ার পেছনে কারণ কি, প্রশ্ন ছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির কাছে। শিক্ষকদের প্রশ্ন ছিল, আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই, নির্দেশনা আপনারা শিক্ষক সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। প্রত্যাশা অনুযায়ী ফল মেলায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুশির ছটা ছিল বাবা মার চোখে মুখেও। আসলে আমার রেজাল্টের পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা মায়ের, যারা আমার খারাপ ভালো সবসময় আমাকে কাঁধে হাত দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করেছে। জিপিএ গোল্ডেন পেয়েছি, তো অনুভূতি আমার অনেক ভালো, মানে এক্সপেকটেশন অনুযায়ী মানে যা পাওয়ার কথা ছিল আমি তাই পেয়েছি। রেজাল্ট তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অবশ্যই ভালো লাগছে, কিন্তু ভালো খারাপ যেটি হোক সবাই যেন ভালো মানুষ হতে পারে। জীবনের এই ধাপে যারা আশানুরূপ ফল করতে পারেননি, তাদের পথ চলা থামবে না, বরং সামনের দিনে তাদের ভালো করার সুযোগ রয়েই যাচ্ছে বলে মনে করেন শিক্ষকরা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এসএসসি পরীক্ষায় ফেল করায় গাইবান্ধা ও বরিশালে ৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর গাইবান্ধার সদরে তাসনিম ও পলাশবাড়িতে লাবণী আক্তার আত্মহত্যা করে। এদিকে বরিশালে এসএসসি পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করেছে অর্পিতা মাতুব্বর নামে এক শিক্ষার্থী। আশানুরূপ ফল না হওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছে অপর এক ছাত্রী। বরিশালের ঘটনা দুটি ঘটেছে হিজলা উপজেলার খুলনা গোবিন্দপুর এবং গোয়াবাড়িয়া গ্রামে। আত্মহত্যার চেষ্টাকারী শিক্ষার্থীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত নির্বাচনী প্রস্তুতির কাজ শেষ করে ভোটের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক আরোপের বিষয়ে দর কষাকষির আলোচনায় যোগ্য ব্যক্তিদের রাখার পরামর্শ তার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএফউইজে ও ডিইউজের আলোচনায় এসব বলেন তিনি। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের স্পেস দিতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। ইমরুল হাসানের রিপোর্ট। ২৪-এর গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষকে এই অনুষ্ঠানে ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক নির্যাতনের আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিগত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, কোনো কোনো মহল থেকে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছেই সব চাচ্ছে কেউ কেউ। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, বিএনপির চাওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন। ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার, and it deserves thanks for that. আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবে। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর 35% অতিরিক্ত শুল্ক আরোপ নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। পোশাক শিল্পের উপরে যদি 35% ট্যারিফ আসে, তাহলে পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে, উঠতে পারবে। আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, প্রশাসনের স্বৈরাচারের দোসররা থাকায় নতুন বাংলাদেশ নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। অত্যাচারী শাসকের একটা চরিত্রকে ফ্যাসিজম বলে। এই মানসিকতা, এই চরিত্র, এই আদর্শকে যারা এখনো লালন করেন তারা কিন্তু দেশে আছেন। নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেন তিনি। পরাশক্তির আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে পরাশক্তি যে খেলা হয়, সে খেলাও আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকেই ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। বি অ্যালার্ট। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ৪৮ কোটি টাকার নতুন প্রকল্প নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। জনপ্রতি ৭০০ টাকা খরচ করে ১ মাস আগেই এসব ব্যালট পৌঁছাবে প্রবাসীদের হাতে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির বৈঠক শেষে এসব তথ্য জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আগারগাঁ নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের বৈঠক। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন, হলফনামা, ইসি সচিবালয় আইন, দল নিবন্ধন অগ্রগতি, ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের অনলাইনে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অনলাইন নিবন্ধনের জন্য একটি প্রকল্প নেয়ার কথাও জানান তিনি। ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। আমাদের পোস্টাল ব্যালটেও কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে, সম্ভাব্য ওয়েস্টেজ রেট। ব্যালট পাঠালাম কিন্তু সেই ব্যালট ভোট হয়ে ফেরত আসলো না, আর কিছু ফেরত আসলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তার মানে এটা আর কাউন্ট হলো না। একটা পোস্টাল ব্যালট ডাক বিভাগের মাধ্যমে যদি আমরা করতে যাই, আমাকে রাফ যেটা ধারণা দেওয়া হয়েছে অন অ্যান এভারেজ 700 টাকা লাগবে। বৈঠকে সিদ্ধান্ত হয় স্থানীয় নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহার করা হবে না। পৃথক কমিটি গঠনের মাধ্যমে ইভিএমের বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও বিভিন্ন আলোচনা হয় বৈঠকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার ভাগাভাগি নিয়ে এতটাই ব্যস্ত যে তারা গণঅভ্যুত্থানকে স্বীকার করতে চায় না। বৃহস্পতিবার নড়াইলে দলের পথসভায় এ কথা বলেন। এর আগে মাগুরার পথসভায় দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন তিনি। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিন নড়াইলে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। পুরাতন বাস টার্মিনাল এলাকায় বক্তব্য রাখেন দলের আহ্বায়ক।
বলেন, একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্যই গণঅভ্যুত্থান হয়েছিল। নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে দেশবাসীর সহযোগিতা চান তিনি। আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি, যারা কখনো লোভ করিনি, আমরা সর্বদা দেশের মানুষের জন্য, আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি, আমরা সামনেও কাজ করে যেতে চাই। আমরা চাই আপনারা আমাদের উপরে গণঅভ্যুত্থানের সময় যে আস্থা রেখেছিলেন, আপনারা আমাদের উপর আবার আস্থা রাখুন। খবর পেয়েছি এ সময় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সহ অনেকে বক্তব্য রাখেন। এর আগে মাগুরায় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের মৌলিক সংস্কার ও নতুন সংবিধান নিয়ে টালবাহানা চলছে। নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি। আমাদের দেশটাকে গড়তে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে, এই সংকটগুলো চলমান আছে গণঅভ্যুত্থানের পরেও, যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে। আমরা মাগুরাবাসীকে বলতে চাই, আপনারা সোচ্চার হন। দুপুরে শহরের বায়নামোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুলাই আগস্টে হতাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এনসিপির নেতারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার যোগ্য, তবে সংবিধানে অন্তর্ভুক্তি চায় না বিএনপি। অন্যদিকে এনসিপি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাকে মূলনীতি ধরে রাষ্ট্র পরিচালনার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত ঐক্য হয়নি। নাহিদ প্রিন্সের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের 11তম দিনের বৈঠকে বসে দেশের শীর্ষ রাজনৈতিক দলগুলো। আলোচনায় উঠে আসে প্রধান বিচারপতির নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থার বিভিন্ন বিষয়ে। আলোচনায় বিএনপির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়, তবে সংবিধানে অন্তর্ভুক্তি নয়, যদিও এ নিয়ে ভিন্নমত পোষণ করেছে এনসিপি। কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐকমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসাবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি। রাষ্ট্র পরিচালনার মূলনীতির জায়গায় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং কার্যকারিতা নিশ্চিত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সব দল একমত হলেও বিচার বিভাগের ভূমিকা ও কাঠামো নিয়ে আলোচনা এখনও অমীমাংসিত। আগামী সপ্তাহে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব। আলোচনায় অগ্রগতি হচ্ছে। জরুরি অবস্থার ঘোষণাকে যেন কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে ওই দিন নীতিগত ঐক্যের কথা জানান নেতারা। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়। আমরা বলেছি জরুরি অবস্থার সময় বর্তমানে যে আর্টিকেল 36, 37, 38, 39, 40 এবং 42 নম্বর যে অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয়, আমরা বলেছি মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না করা হয়। মন্ত্রী পরিষদ করবে না সংসদীয় কমিটি করবে, আবার কেউ কেউ বলেছে ফুল পার্লামেন্টের অধিবেশনে করবে। তা আমরা বলেছি, ঐকমত্য কমিশন একই কথা বলেছে, সারা দেশ থেকে এই জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট তৈরি হলে সংসদ সদস্য অধিবেশন করে আলোচনা করে আসলে জরুরি অবস্থা ঘোষণাটা ডিফিকাল্ট। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সামনের সপ্তাহে আবারও দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত বিকাশ কুমার সাহা সহ 18 জন বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। অবসরে পাঠানো অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শেখ মফিজুর রহমান, মাহবুবার রহমান, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক জুয়েল রানা, মনির কামাল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জানা যায়, যাদের অবসরে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এসব বিচারকদের অপসারণ চেয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছিল। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার নাসরুল ইসলাম। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের উপদেষ্টা। অ্যাডনটেক্স গ্রুপ নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 27 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা রংপুর মহাসড়কের থানা চতুরঙ্গ মোড়ে 2 ঘণ্টা অবরোধ করে স্থানীয় জনতা। বৃহস্পতিবার দুপুরে আদিবাসী পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন। এর আগে উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে একটি মিছিল নিয়ে উপজেলা চত্বরে আসে সাঁওতালরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎ না পাওয়ায় মহাসড়কে অবস্থান নেয়। পরে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ ঘটনাস্থলে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রান্না মানেই তার কাছে জাদু। বিশ্বখ্যাত অতিথিদের আপ্যায়নে তার ডাক পড়েছিল এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ বিয়েতে। বলছি থাইল্যান্ডের খ্যাতনামা শেফ চ্যাংক্রুং থানার কথা। এবার আসল থাই খাবারের রসনা মেটাতে সেই শেফ এসেছেন ঢাকায়। নিজের হাতের জাদুতে তৈরি মজাদার সব থাই খাবার তুলে দেবেন ভোজন বিলাসীদের পাতে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। রাজধানীর 5 তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হেসেলে রান্নার পর ডেকোরেশন নিয়েই মেতেছিলেন চ্যাং ক্রুং থানা। থাই খাদ্য উৎসব, বাণিজ্য ও সাংস্কৃতিক মেলায় যোগ দিতেই প্রথমবারের মতো ঢাকায় এসে বেশ অভিভূত থাইল্যান্ডের বিখ্যাত এই রন্ধনশিল্পী। সবাদি খাপ, সাকোতম, বাংলাদেশ, থাই খাবার খুব মজা। Come to join us with the Thai Food Festival here in Pan Pacific Hotel. ঢাকার থাই দূতাবাসের সহযোগিতায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বিকাশের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন রাজকীয় থাই দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স পানম থংপ্রাইউন। This food festival, the Thai Gourmet Gala, is part of the Thailand Week to give a Thai experience to people in Dhaka. যারা আমাদের থাই ট্রেড ফেয়ারে আসবেন, যেটা আমাদের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে একই সময়, সেখানে আসলেও যাতে থাই ফুডের স্বাদটা গ্রহণ করতে পারেন, সেজন্যই আজকে আমাদের এই প্রয়াস। একদিকে থাই পণ্যের মেলা, অন্যদিকে দেশটি থেকে আসা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে সঙ্গে নানান পদের খাঁটি থাই খাবারের স্বাদ রসনা বিলাসীদের তুলে দিয়েছে অনন্য এক অভিজ্ঞতা। মেলা চলবে আগামী 12 জুলাই পর্যন্ত। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। নার্স সহ দক্ষ জনশক্তি প্রেরণের সংখ্যা বাড়াতে পারলে প্রচুর রেমিটেন্স অর্জন সম্ভব বলে জানান কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি কুয়েত প্রতিনিধি আলাবিন সরকার জানান, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ কথা বলেন তারা। কুয়েতের হাসপাতালে কর্মরত বাংলাদেশি নার্সদের আয়োজনে এবং বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি নাসির উদ্দিন হাওলাদার। সভাপতিত্ব করেন দপ্তর প্রধান মোহাম্মদ বেলাল উদ্দিন। যৌথ সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, নার্স রোজিনা খাতুন। উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক ও বাংলা মেলোডি কেবিএম ব্যান্ডের সদস্যরা।
অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আন্তর্জাতিক বিপণন প্রতিষ্ঠানগুলোর কাঁধে বিপিএল এর দায়িত্ব সঁপতে চায় বিসিবি। এজন্য দফায় দফায় গত 11 আসরে যেসব ফ্র্যাঞ্চাইজিগুলো খেলেছে বা চলে গেছে বিতর্কমুক্ত সবার সঙ্গে বসবে বিপিএল গভর্নিং কাউন্সিল। সব ঠিক থাকলে জাতীয় নির্বাচনের আগে বিপিএল করতে চায় বোর্ড। সেটা সম্ভব না হলে মে মাসে আইপিএল এর সঙ্গে সংঘর্ষের কথা মাথায় রেখে সূচি সাজানোর বিকল্প ব্যবস্থা মাথায় রেখেছে তারা। রিপোর্ট বর্ষণ কবিরের। বৃহস্পতিবারের জরুরি এই সভায় বিপিএল ছাড়াও বিসিবির সামনে ইস্যু ছিল টেলিভিশন স্বত্ব নিয়ে আলোচনা। সভার মধ্যপথে এসে গণমাধ্যমের সামনে বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান জানিয়ে গেছেন, বিপিএল এর আয়োজনে আন্তর্জাতিক ইচ্ছা প্রকাশ পত্র চেয়েছেন তারা বিজ্ঞাপনের মাধ্যমে। 2012 ও 13 সালে গেম অফ স্পোর্টস আন্তর্জাতিক মার্কেটিং এজেন্সি হিসেবে শুরু করে জন্ম দিয়েছিল একের পর এক বিতর্কের। সেই শিক্ষা থেকে এবার যারা দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত আয়োজন করছে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরাটাকেই বেছে নিতে চায় বিসিবি। ভুলটা বিসিবির, আমাদের এটা স্বীকার করতেই হবে, কারণ অনভিজ্ঞ একটা কোম্পানিকে যারা কোনোদিন এ ধরনের টুর্নামেন্ট করেননি, তার ভাবমূর্তি কীভাবে রাখতে হয় সেটা জানেন না, সে ধরনের কোম্পানিকে দিলে তো বিসিবি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। একটা ফাইন্যান্সিয়াল মডেল আমরা করছি, উই মে নট বি কারেক্ট। আমরা যখন যে কনসালটেন্ট সার্ভিসকে নেব, তারা হয়তো আমাদেরকে আরও অনেক নতুন রেভিনিউ স্ট্রিম দেখাতে পারে। বিপিএল সূচি সাজানোর মধ্যে জাতীয় নির্বাচন ও বিসিবি নির্বাচনও বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে, তাই বিকল্প সময় নিয়ে চিন্তা করে রেখেছে সংশ্লিষ্টরা। যদি সরকারিভাবে বাহ্যিক অবস্থায় আমরা ডিসেম্বর জানুয়ারি না করতে পারি, তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে, মে মাসেও আমরা খালি আছি। এখন পর্যন্ত আমরা যে শিডিউল আছে সেই শিডিউলে হবে, সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়নি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমরা ওইটা নিয়েও প্রোগ্রেস হচ্ছে। আন্তর্জাতিক সূচির টিভি প্রচার সত্ত্বের 2 বছরের জন্য যে লক্ষ্য, সেটা নানা কারণে অগাস্টে নতুন করে শুরু করবে বিসিবি। বোর্ডের পরিষ্কার কথা, বাজারের অবস্থা ভালো না থাকায় পদে পদে পরিকল্পনা বদলাতে হচ্ছে তাদের। বর্ষণ কবির, এমটিভি নিউজ, ঢাকা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।